এই বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। ব্রিটিশ সাম্রাজ্যের এই ২৫০ বছরের রাজত্বে লর্ড ক্লাইভ থেকে শুরু করে লর্ড মাউন্ট ব্যাটেন পর্যন্ত তাদের প্রত্যেকের সাথেই জড়িত রয়েছে এই জায়গাটি। কারণ একসময় এই মুর্শিদাবাদ বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল। সময়ের প্রভাবে, কালের স্রোতে আজ তার জৌলুস হারিয়ে অনেকটাই শীর্ণ হয়ে গেছে। তবু রয়ে গেছে এখানে অনেক স্মৃতি, সৌধ, পুরনো কিছু বাড়ি, কিছু কবরখানা। অনেকেই মুর্শিদাবাদ ঘুরতে আসেন, বলেন মুর্শিদাবাদে কি আছে। কিন্তু আমি হলপ করে বলতে পারি, আপনি যদি এই ইতিহাসের পাতায় নিজেকে নিমজ্জিত করেন, তাহলে দেখবেন আজও রয়েছে এখানে সেই প্রাচীন রাজাদের কাহিনী, তরবারির ঝনঝনানি, দেশপ্রেমীদের দেশ বাঁচানোর হুঙ্কার, আজও সেই ঘোড়ার খুরের আওয়াজ, বিশ্বাসঘাতকদের ফিসফিস করে কথা বলা, এবং আপনার মনের মধ্যে ভেসে উঠবে সেই প্রাচীন রঙিন ঝলমলে মুর্শিদাবাদ। বন্ধুরা, আজ আমার এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের মুর্শিদাবাদ ঘুরে দেখাবো। মুর্শিদাবাদে কোথায় থাকবেন, কিভাবে আসবেন, খরচা কত হবে, কি কি দেখবেন, তার সমস্ত বিবরণ এই ব্লগের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ব্লগটি শুরু করি। সকলকে এই নতুন ব্লগটিতে আবারও স্বাগত জানাই। এই মুর্শিদাবাদ রেল স্টেশনে নেমে সেখান থেকে মুর্শিদাবাদ শহরের ঐতিহ্যবাহী একটি যানবাহন, ঘোড়ায় টানা গাড়ি, যেটাকে টমটম বলে, তাতে করে আমরা 15 মিনিট সময়ের ব্যবধানে পৌঁছে গেলাম প্রথম দর্শনীয় স্থান, যেটি হচ্ছে কাঠগোলা বাগান। সেখানে এই কাঠগোলা বাগানে প্রবেশ করতে এন্ট্রি ফি লাগে জনপ্রতি 30 টাকা করে। এই কাঠগোলা বাগানের মধ্যে রয়েছে সুবিশাল বাগান বাড়ি, যার প্রতিষ্ঠাতা ছিলেন লক্ষ্মীপদ সিং দুগার। এটি তৎকালীন সময়ে শিল্পপতি দুগার পরিবারদের বাসস্থান ছিল। ভেতরেই রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা। এই ক্যাম্পাসের মধ্যে সামনেই রয়েছে সুদৃশ্য একটি তোরণ, এবং একটি এগোলেই দেখা যাচ্ছে যে এখানে রয়েছে একটি ছোট্ট পুকুরের মতো, সিঁড়ি বেয়ে নিচে নামা যায়। বলা হয় যে এখান দিয়েই নাকি একেবারে ছোট নৌকা করে তারা গঙ্গা নদীতে চলে যেতেন গোপনে। এই হচ্ছে এই বাড়ির ক্যাম্পাসের ভেতরের চিত্র। আসলে এই দুগার ফ্যামিলি, তারা ছিলেন মূলত জৈন সম্প্রদায়ভুক্ত। তাই তাদের এই যে বাড়িঘর, এদের মধ্যে রয়েছে বিশেষ করে জৈন মন্দির ও সেই সাথে রাজস্থান সংস্কৃতির ছোঁয়া। এই বাগান বাড়িটির ভেতরে রয়েছে একটি সুদৃশ্য মিউজিয়াম, যদিও ভেতরে ফটো তোলার কোনো অবকাশ নেই। এই ছোট্ট মিউজিয়ামের মধ্যে রয়েছে এই দুগার পরিবারের ব্যবহার করা বিভিন্ন তাদের মূর্তি, ডাইনিং টেবিল, তৈলচিত্র, আসবাবপত্র, খাট, আয়না, মার্কারি গ্লোব, এবং রয়েছে সেখানে বিলিয়ার্ড খেলার ব্যবস্থাও। এবং সেই সাথে এখানে একটা ছোট লাইব্রেরিও রয়েছে। এই কাঠগোলা বাগানের সামনেই রয়েছে একটি তোরণ, এবং এই তোরণটি মার্বেল পাথরের তৈরি। এখানে প্রধানত হিন্দু এবং মুসলমান শিল্প স্থাপত্যের সমন্বয় সাধনে এগুলি তৈরি হয়েছে। এবং এই তোরণ পার হলেই পরবর্তীতে রয়েছে জৈন মন্দির, যেটি এই কাঠগোলা বাগানের অন্যতম প্রধান আকর্ষণ। চলুন সেটি
এগিয়ে এগিয়ে আমরা দেখে নেব। জৈন ধর্মে কাকে বলে দাদা ভাই? জৈন ধর্মের দুটো সম্প্রদায়ের ভাগ আছে, শ্বেতাম্বর ও দিগম্বর। ইনারা হচ্ছে শ্বেতাম্বর সম্প্রদায়ের। ইনাদের দুজন ধর্মগুরুর পদচিহ্ন পাথরে খোদাই করা হয় পরবর্তীকালে পুজো অর্চনার জন্য, যেটা দেখতে হলে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই জৈন মন্দিরটি পার করে আরো ভেতরে গেলে দেখা যাবে রয়েছে মূল মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে শ্রী শ্রী আদিনাথজির মূর্তি এবং রয়েছে নানা জৈন তীর্থঙ্করদের মূর্তিগুলো। একটু হেঁটে আমরা চলে এলাম এই কাঠগোলা বাগানের প্রধান যে মন্দির, অর্থাৎ মূল জৈন মন্দিরটির একেবারে সামনে। মন্দিরের অভ্যন্তরে ছবি তোলা সম্পূর্ণরূপে নিষেধ, তাই বাইরে থেকেই দেখাতে হচ্ছে। এই মন্দিরের গায়ে রয়েছে অসাধারণ মার্বেল পাথরের বিভিন্ন কাজ। এখানেই রয়েছে এই মন্দির সংলগ্ন সুন্দর বাগান। এই বাগানের মধ্যে দিয়ে দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় তখনকার দিনে তৈরি এই নাচমহলে। আসলে আগে এখানে অনুষ্ঠান, নাচ, গান বাজনা এখানে হতো। মুর্শিদাবাদ ঘুরতে এলে মুর্শিদাবাদ স্টেশন থেকে এই স্থানটি তুলনামূলকভাবে একটু দূরে অবস্থিত, তাই ঘোরা শুরু করুন এই জায়গাটি দিয়ে। প্রথমে এই কাঠগোলা বাগানে এসে তারপরে তার আশেপাশে দর্শনীয় স্থানগুলি একে একে ঘুরে দেখা যায়। এই যে কাঠগোলা বাগান, সেটি সপ্তাহের সব দিনই খোলা থাকে এবং এর সময় সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবার আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল জগৎ শেঠের বাড়ি, যেটি এই কাঠগোলা বাগান থেকে হাজারদুয়ারি আসার পথে তার মধ্যেই পড়ে। হাজারদুয়ারি প্যালেস থেকে প্রায় 3 কিলোমিটার দূরে উত্তর দিকে এটি অবস্থিত। নবাব সিরাজদৌল্লা রাজত্বকালে সবথেকে ধনী ব্যক্তি তখনকার দিনে গোলাপচাঁদ শেঠ এই বর্তমান মন্দিরটি এবং এই বাসস্থানটি তিনি তৈরি করেন এবং এখান থেকেই ভাগীরথীর পশ্চিম পারে ছিল তখনকার দিনে টাকা ছাপানোর জায়গা, অর্থাৎ টাকশাল। এখানে এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা, 30 রুপিস। এই বাড়িটির অনেক অংশ রয়েছে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড এবং অনেক অংশ রয়েছে উপরে। আসলে এই সমগ্র বাড়িটি একটি ভালো সংগ্রহশালা এবং যেটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং এই সংগ্রহালয়ের মধ্যেই রয়েছে এই পরিবারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, তাদের চেয়ার, টেবিল, তৈলচিত্র, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ের বিভিন্ন মুদ্রা, সোনা রূপার জড়ি দিয়ে নির্মিত বেনারসি শাড়ি এবং তালপাতার বিভিন্ন পাণ্ডুলিপি। এখানেই রয়েছে একটি রাজকীয় ফোয়ারা ও সেই সাথে একটি মন্দির। মূলত সপ্তাহের সব দিনই খোলা থাকে এবং দর্শন করার সময় সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আজ আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের পরবর্তী দর্শনীয় স্থানটি হল নসিপুর রাজবাড়ি। এটি হাজারদুয়ারি প্রাসাদ যাওয়ার পথেই
পড়ে। এই নসিপুর রাজবাড়ি প্রধানত হাজারদুয়ারি প্রাসাদের অনুকরণেই তৈরি। বাংলায় যখন ৭৬-এর মন্বন্তর অর্থাৎ দুর্ভিক্ষের সময় দেবী সিংহের উত্তরাধিকারী কীর্তিচাঁদের এই বসত বাড়িটি নসিপুর রাজবাড়ি নামে পরিচিত। এই নসিপুর রাজবাড়িটি জাফরাগঞ্জের উত্তরে অবস্থিত। নবাব সিরাজদৌল্লা রাজত্বকালে এই কীর্তিচাঁদ তিনি তার রাজস্ব বিভাগের তিনি বড় দায়িত্বে ছিলেন এবং অত্যাচারী শাসক হিসেবে তিনি পরিচিত। তিনি প্রচুর ধন সম্পত্তির মালিক ছিলেন। আর এই রাজবাড়ির ভেতরে রয়েছে অনেক মন্দির এবং তখনকার দিনে তৈরি হওয়া বিভিন্ন খিলান এবং বড় স্থাপত্য নিদর্শন রয়েছে। এই প্রাসাদটি ১৭৯৩ খ্রিস্টাব্দে সম্ভবত প্রতিষ্ঠা হয়েছিল। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা, 30 রুপিস পার পার্সন। পুরোনো দিনের সব খিলানগুলো। এই নসিপুর রাজবাড়ির ভেতরে আজও দশাবতার মন্দির, মহাবীর মূর্তি, সেই সাথে তুলসী মঞ্চ আজও বিদ্যমান। বিশেষ উৎসব অর্থাৎ রথযাত্রা এবং ঝুলনযাত্রার সময় এখানে অনুষ্ঠান হয়। এই স্থানটিতে কমপক্ষে আধ ঘন্টা সময় দিয়ে ভালোভাবে এই জায়গাটি ঘুরে দেখা যায়। চলে এলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান নসিপুর আখড়া। সেখানে এই নসিপুর আখড়া নসিপুর যে রাজবাড়ির কথা বললাম সেই রাজবাড়ি থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। এটি প্রধানত রামানুজ সম্প্রদায়ের সাধু সন্তদের দ্বারা পরিচালিত একটি আখড়া। এখানে এই রামানুজ শিষ্য সম্প্রদায় যারা আছেন তাদের যে ট্রাস্ট, সেই ট্রাস্টের দ্বারাই এই আখড়া চলে। বিশেষ করে এখানে কয়েকজন সন্তদের সাথে কথা বলে জানতে পারলাম প্রধানত রথযাত্রার সময় ও ঝুলন যাত্রার সময় এখানে মেলা বসে, উৎসব অনুষ্ঠান হয়। এই স্থানটির জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা, অর্থাৎ 20 রুপিস পার পার্সন। এই সামনেই দেখতে পাচ্ছি এটি তখনকার দিনে ব্যবহৃত একটি মোটর গাড়ি, সেটি এখানে সামনে ডিসপ্লে করা আছে। আর এর উল্টো দিকে রয়েছে পিতল ও কাঠের রথ এবং সম্পূর্ণ চাঁদির তৈরি 14 ফুট উচ্চতার একটি এখানে রথ আছে। এই নসিপুর আখড়া এর পরিসরের মধ্যেই রয়েছে শ্রী শ্রী রঘুনাথ মন্দির। চলুন বন্ধুরা আমরা সেটা দর্শন করে নিই। বাইরে থেকে ঢোকার সময় অনেকটা অন্ধকার আন্ডারগ্রাউন্ড বলে মনে হচ্ছিল, কিন্তু ভেতরে এসে দেখলাম অসাধারণ অপূর্ব
এগিয়ে যাই বন্ধুরা, আপনাদের দেখায় এর চারিপাশের সুন্দর এর দৃশ্যটা। মন্দিরের ভেতরটা যেমন নিরিবিলি তেমন শান্ত। এই মন্দিরে এসে একান্তভাবে নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটান, খুবই ভালো লাগবে। এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী উদ্দেশ্যে। আমরা দেখতে দেখতে চলে এলাম পরবর্তী দেখার জায়গাটিতে। এটি মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি। তিনি সুজাউদ্দিনের পত্নী ছিলেন। (1734 খ্রিস্টাব্দে আজিমুন্নেসার মৃত্যুর পর তাকে এখানে সমাধিস্থ করা হয়, যেটি এই সিঁড়ির নিচে আজও বিদ্যমান। আজিমুন্নেসা বেগম তিনি কাটরা মসজিদের ন্যায় এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ভূমিকম্পে তা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তার একটি অংশ দরজার আকারে আজও বিদ্যমান। অঞ্চলটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন। এই স্থানটি খুব অল্প সময়ে ঘুরে দেখা যায়, এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এটি জাফরাগঞ্জ মকবরা। নবাব আলীবর্দী খাঁ তার বোন শাহ খানামের জন্য জাফরাগঞ্জে একটি প্রাসাদ নির্মাণ করেন। পরবর্তীতে এই প্রাসাদের উল্টো দিকে ছিল সেই শাহ খানামের তার প্রিয় বাগান, যে বাগানটি পরবর্তীতে একটি সমাধিক্ষেত্রে পরিণত হয়। এখানে মির্জাফর ও তার বংশধরদের প্রায় 1100 সমাধি রয়েছে এই সমাধিক্ষেত্রের মধ্যে। চারিদিকে রয়েছে এরকম অসংখ্য সমাধিস্থ কবর। তবে এগুলি কালের প্রভাবে এবং অযত্নের পড়ে থাকার জন্য প্রায় সবই ভগ্ন দশাপ্রাপ্ত। এই স্থানটির প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা, 10 রুপিস পার পারসন। এখানে গাইডও রয়েছে, তাদের চার্জ 100 টাকা। তারা এখানে বিভিন্ন স্থানগুলি ঘুরে ঘুরে দেখান এবং এই যে সমাধিক্ষেত্রে বিভিন্ন টম্বগুলো আছে তার সম্পর্কে তারা বিভিন্ন ঐতিহাসিক ধারণা আইডিয়াগুলো দেন। বললাম টমটম গাড়িতে। এবার এই টমটম গাড়িতে যেতে যেতে বন্ধুরা আপনাদের বলি এই মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে কি করে পৌঁছাবেন। এখানে আসতে হলে অপশন রয়েছে দুটি। প্রথমত হাওড়া বা ব্যান্ডেল থেকে প্রথমেই কাটোয়া পৌঁছাতে হবে। এই কাটোয়া আজিমগঞ্জ রেল লাইন রুটে
লালবাগ স্টেশন রোড, সেখানে নেমে গঙ্গা পার হয়ে ওপারে সহজেই চলে যাওয়া যায় হাজারদুয়ারি প্যালেস এবং তৎসংলগ্ন সমস্ত দর্শনীয় স্থান দেখতে। এছাড়া অপর একটি রুট রয়েছে, সেটি হলো শিয়ালদা কৃষ্ণনগর হয়ে আপনি মুর্শিদাবাদ জংশন স্টেশনে নেমে পড়তে পারেন এবং সেখান থেকে অটো বা এখানকার ঐতিহ্যবাহী এই টমটম গাড়িতে করে আপনি সহজেই এই হাজারদুয়ারি পৌঁছে যেতে পারেন। এই ট্রেনগুলির সময়সূচি ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। সাধারণত এই মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলি একদিনেই ভালোভাবে ঘুরে আসা যায়, কিন্তু চাইলে আপনি এখানে থাকতে পারেন। থাকার জন্য কয়েকটি হোটেলের বিবরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের পূর্ববর্তী স্থানগুলি প্রায় 3 ঘন্টা ঘুরতে লেগে গেল সময়। এরপরে আমরা পৌঁছে গেলাম একেবারে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হাজারদুয়ারি প্রাসাদ। সেখানে গেটের ঢোকার মুখেই রয়েছে অফিস। এই অফিস থেকে টিকিট সংগ্রহ করলাম। টিকিট মূল্য জনপ্রতি 25 রুপিস, অর্থাৎ 25 টাকা। এই স্থানটিতেই রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ এবং ইমামবাড়া। ঠিক বাংলাদেশে এরকম একটা আছে, নাম হচ্ছে লালবাগ। ঠিক একই রকম, যেখানে তার যে পরিবেশ, সেই পরিবেশটা একেবারে ঠিক এই হাজারদুয়ারির মতো একই রকম দেখতে। লালবাগ ফোর্ট, যেটি ঢাকাতে, একদম প্রপার ঢাকাতে অবস্থিত। আগে পূর্ববর্তী ব্লগে সেগুলো দেখিয়েছি। এটা আমাদের একদম পশ্চিমবঙ্গের বাড়ির কাছে হাজারদুয়ারি। বাংলার নবাবের শহর মুর্শিদাবাদের অন্যতম দর্শনীয় স্থান, আকর্ষণ এই হাজারদুয়ারি প্রাসাদ। এই প্রাসাদটির নামকরণের প্রধান কারণ হলো রয়েছে এখানে অসংখ্য জানালা, দরজা, এবং এখানে ইটের তৈরি অনেক নকল দরজাও রয়েছে। ভালো করে না দেখলে এটি বোঝা যাবে না। 1829 খ্রিস্টাব্দে 29শে আগস্ট নবাব নাজিম হুমায়ুন শাহ, তৎকালীন গভর্নর, বেন্টিংয়ের সময় এই ইটালিয়ান স্থাপত্যে তৈরি হয়। এর পরিকল্পনা করেন স্থপতি ডানকান ম্যাকলয়েড। এই সুদৃশ্য হাজারদুয়ারি প্রাসাদের একতলায় রয়েছে অস্ত্রাগার, সিরাজের তরবারি, নাদির শাহের বল্লম, মীর কাসিমের ছোরা ও সেই সময় তৈরি বিভিন্ন বন্দুক, খঞ্জর ইত্যাদি, অর্থাৎ অস্ত্রাগার। ও দোতলায় রয়েছে আর্ট গ্যালারি, বিভিন্ন দর্শনীয় বস্তু। এখানেই রয়েছে সিরাজের উপর সিংহাসন, পানপাত্র এবং পাথরের সিংহাসন, বিলিয়ার্ড বোর্ড, ম্যাজিক আয়না, মূর্তি, দুষ্প্রাপ্য বিভিন্ন বস্তুসমূহ। এখানে একটি আকর্ষণীয় বিষয় হলো যে আয়না রয়েছে, তাতে নিজের মুখ দেখা যায় না, কিন্তু পারিপার্শ্বিক সকলেকেই এই আয়না দেখা যায়। দোতলার সবচেয়ে আকর্ষণীয় সুদৃশ্য দরবার কক্ষটি রয়েছে। এখানেই রয়েছে ভিক্টোরিয়ার উপহার দেওয়া 101 বাতির সুদৃশ্য ঝাড়লণ্ঠন। এই প্রাসাদের দোতলায় রয়েছে বিভিন্ন ভাষায় লেখা দুষ্প্রাপ্য বই ও সেই সাথে অনেক চিত্রকরের আঁকা পুরনো দিনের দুষ্প্রাপ্য ছবি।
এই হাজারদুয়ারি প্যালেসের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই সেখানকার ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। প্রায় ৮০ ফুট উঁচু এই হাজারদুয়ারি প্রাসাদের যে প্রাঙ্গণ, তার সামনেই রয়েছে সিরাজদৌল্লার আমলে নির্মিত ইমামবাড়া। এটি প্রথমে কাঠের দ্বারা নির্মিত হলেও পরবর্তীতে ধ্বংস হয়ে যাওয়ার পর নবাব ফেরাদুন জা অপর একটি এই ধরনের ইমামবাড়া তৈরি করেন। এই ইমামবাড়াটি প্রাসাদের ঠিক উল্টো দিকেই অবস্থিত। এখানে রয়েছে এই ইমানের পদচিহ্ন, তাজিয়া, পতাকা, আলম পাঞ্জা ইত্যাদি। বিশেষ করে এই ইমামবাড়া মহরমের সময় খুব ভালোভাবে সাজানো হয়। এটি তখন খুলে দেওয়া হয়। 1847 সালে এটি তৈরি হয়। এই ইমামবাড়াটি পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম ইমামবাড়া। বিখ্যাত কাটরা মসজিদ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ছিল মুর্শিদ কুলি খাঁর তোপখানা, এবং সেখানে ছিল বিশ্ববিখ্যাত জাহানকোষ কামান। এর অর্থ হচ্ছে জগৎজয়ী। কামানটি প্রায় 18 ফুট পরিধি, 4 ফুট তার প্রস্থ। কামানটির গায়ে রয়েছে পিতলের ফলকখণ্ড এবং তৎকালীন সময়ের বিভিন্ন কথা লেখা আছে। মুর্শিদাবাদের এই প্রধান দর্শনীয় স্থানগুলি ছাড়াও এখানে রয়েছে অনেক দর্শনীয় ঐতিহাসিক স্থানসমূহ, যেমন রাধা মাধব মন্দির, কাটরা মসজিদ, হুমায়ুন মঞ্জিল, মতিঝিল, কাশিমবাজার রাজবাড়ি, ডাচ সমাধিক্ষেত্র, আর্মেনিয়ান গির্জা ও সমাধি, কিরিটেশ্বরী মন্দির, জগৎবন্ধু ধাম। এগুলি দেখতে গেলে প্রধানত আপনাকে এখানে থাকতে হবে, তবেই মুর্শিদাবাদ আপনি সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন। বন্ধুরা, আজ এই ব্লগে আপনাদের মুর্শিদাবাদের প্রধান আকর্ষণীয় স্থানগুলি দেখালাম। এই ব্লগ আপনাদের কেমন লাগলো, বিশেষ করে এগুলি আপনাদের মুর্শিদাবাদ ভ্রমণের ক্ষেত্রে আশা করি কাজে লাগবে। বন্ধুরা, এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।